ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন একজন তুর্কি সেনাপতি। তিনি 1205 বা 6 সালের দিকে সে সময়ের বঙ্গের শাসক সেন রাজবংশের শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে সেনগৌড় দখল করেছিলেন। লক্ষণ সেন প্রাণ নিয়ে সে সময় বঙ্গে পালিয়ে যান এবং তার সৈন্যরা পরাজিত হয়ে নদিয়া শহর ত্যাগ করতে বাধ্য হয়। বখতিয়ার নদিয়া শহর অধিকার করে তা ধ্বংস করেন এবং সেই শহরে রাজধানী না করে গৌড় লক্ষানুবর্তীতে গিয়ে রাজধানী স্থাপন করেন। জীবনের প্রথম ভাগে তিনি ছিলেন আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশতৈ মার্গের অধিবাসী। তার বাল্যজীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না, তবে মনে করা হয় দারিদ্র্যের পীড়নে তিনি স্বদেশ ত্যাগ করেন এবং নিজের কর্মশক্তির উপর ভর করে অন্যান্য দেশবাসীর ন্যায় ভাগ্যান্বেষণে বের হন। প্রথমেই তিনি গজনির সুলতান মোহাম্মদ গুরির সেনাবাহিনীতে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। আকারে খাটো, লম্বা হাত এবং কুৎসিত চেহারার অধিকারী হওয়ায় সেনাধ্যক্ষদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হন। গজনিতে ব্যর্থ হয়ে তিনি দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের দরবারে হাজির হন। সেখানেও তিনি চাকরি পেতে ব্যর্থ হন। অতঃপর তিনি বদাউনে যান। সেখানকার শাসনকর্তা মালিক হিজবুর উদ্দিন বখতিয়ার খলজিকে নগদ বেতনের সেনাবাহিনীতে চাকরি প্রদান করেন। কিন্তু অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যায় যান। অযোধ্যার শাসনকর্তা হুসামুদ্দিন তাকে বর্তমান মির্জাপুর জেলার পূর্ব দক্ষিণ কোণে বগবত এবং বিউলি নামক দুটি পরগনায় জায়গির প্রদান করেন। এখানেই বখতিয়ার তার ভবিষ্যৎ উন্নতির উৎস খুঁজে পান এবং এই দুটি পরগনাই পরবর্তীকালে তার শক্তির উৎস হয়ে ওঠে। 1201 সালে বখতিয়ার মাত্র 2000 সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলো আক্রমণ করতে থাকেন। সেই সময় তার বীরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং অনেক ভাগ্যান্বেষী মুসলিম সৈনিক তার বাহিনীতে যোগদান করতে থাকেন। তাতে করে তার সৈন্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এভাবে চলতে থাকলে তিনি একদিন এক প্রাচীর বেষ্টিত দুর্গের মতো স্থানে আসেন এবং আক্রমণ করেন। প্রতিপক্ষের কোনো বাধা ছাড়াই দুর্গটি জয় করেন। দুর্গ জয়ের পর দেখলেন যে দুর্গের প্রত্যেকেই মণ্ডিত মস্তক এবং দুর্গটি বইপত্র দিয়ে ভরা। জিজ্ঞাসাবাদের পর তিনি জানতে পারলেন যে এটি একটি বৌদ্ধ বিহার। এটি ছিল অদন্ত বিহার বা অদন্তপুরী বিহার। সেই সময় থেকেই মুসলমানেরা জায়গাটিকে বিহার বা বিহার শরীফ নামে ডাকে। বিহার জয়ের পর বখতিয়ার খলজি অনেক ধনরত্ন সহ কুতুবউদ্দিন আইবেকের সাথে দেখা করতে যান এবং কুতুবউদ্দিন আইবেক কর্তৃক সম্মানিত হয়ে ফিরে আসেন। এরপরই তিনি বাংলা জয়ের জন্য সাহস এবং শক্তির সঞ্চয় করতে থাকেন। বাংলা বিজয়। তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেন বাংলার রাজধানী নদিয়ায় অবস্থান করেছিলেন, কারণ নদিয়া ছিল বহিঃশত্রুর কাছ থেকে সবচেয়ে সুরক্ষিত অঞ্চল। বলা হয়ে থাকে যে নদিয়ায় আসার কিছু আগে রাজসভার কিছু দৈবজ্ঞ পণ্ডিত তাকে সতর্ক করে দিয়েছিলেন যে এক তুর্কি সৈনিক তাকে পরাজিত করতে পারে। তাতে করে লক্ষণ সেনের মনে ভীতির সঞ্চার হয় এবং নদিয়ার প্রবেশপথ, রাজমহল এবং তেলিয়াগড়ের নিরাপত্তা জোরদার করেন। লক্ষণ সেনের ধারণা ছিল যে ঝাড়খণ্ডের সাপদংশকুল অরণ্য দিয়ে কোনো সেনাবাহিনীর পক্ষে নদী আক্রমণ করা সম্ভব নয়। কিন্তু বখতিয়ার সেই পথেই তার সেনাবাহিনীকে নিয়ে আসেন। নদিয়া অভিযানকালে বখতিয়ার ঝাড়খণ্ডের মধ্য দিয়ে এত দ্রুত গতিতে অগ্রসর হয়েছিলেন যে তার সাথে মাত্র 18 জন সৈনিকই তাল মেলাতে পেরেছিলেন। বখতিয়ার সোজা রাজা লক্ষণ সেনের প্রাসাদদ্বারে উপস্থিত হন ও দ্বাররক্ষী এবং প্রহরীদের হত্যা করে প্রাসাদের ভেতরে প্রবেশ করেন। তাতে প্রাসাদের ভেতরে হইচই পড়ে যায় এবং লক্ষণ সেন দিকবিদিক হারিয়ে ফেলে প্রাসাদের পেছনের দরজা দিয়ে নৌপথে বিক্রমপুরে আশ্রয় নেন। নদিয়া জয় করে পরবর্তীতে লক্ষানুবর্তীর বা গৌড় দিকে অগ্রসর হন এবং সেখানেই রাজধানী স্থাপন করেন। সেই লক্ষানুবর্তী পরবর্তীতে লখনৌতি নামে পরিচিত হয়। গৌড় জয়ের পর আরও পূর্ব দিকে বরেন্দ্র বা উত্তর বাংলার নিজ অধিকার প্রতিষ্ঠা করেন। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এলাকাগুলোতে কয়েকটি ভাগে ভাগ করে একজন করে সেনাপতিকে শাসনভার অর্পণ করেন। বখতিয়ারের সেনাধ্যক্ষদের মধ্যে 2 জনের নাম পাওয়া যায়। তাদের মধ্যে আলিমর্দান খলজি বরসৌলে, হুসামুদ্দিন ইউস খলজি গঙ্গোত্রীর শাসনকর্তা নিযুক্ত হন। তিব্বত আক্রমণ। বখতিয়ারের রাজ্য পূর্বে তিস্তা নদী এবং করতোয়া নদী, দক্ষিণে পদ্মা নদী, উত্তরে দিনাজপুর জেলার দেবকোট হয়ে রংপুর শহর পর্যন্ত
এবং পশ্চিমে পূর্বে অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। যদিও বাংলাদেশের বৃহদাংশ তার রাজ্যের বাহিরে ছিল, ওইসব অঞ্চল দখল না করে তিনি তিব্বত আক্রমণের পরিকল্পনা করেন। উদ্দেশ্য ছিল তুর্কিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা। তিব্বত আক্রমণের রাস্তা আবিষ্কারের জন্য বখতিয়ার বাংলার উত্তর পূর্বাংশের উপজাতি গোষ্ঠীর সদস্য আলিমেজকে নিয়োগ দেন। সকল প্রস্তুতি সম্পন্ন করার পর তিনি ৩ জন সেনাপতি এবং প্রায় ১০,০০০ সৈন্য সামন্ত নিয়ে লখনৌতি থেকে তিব্বতের দিকে রওনা দেন। সেনাবাহিনী বর্ধনকোট শহরের কাছে পৌঁছালে তারা তিস্তা নদীর চেয়েও ৩ গুণ চওড়া বেগমতী নদী পার না হয়ে নদীর তীর ধরে ৩ দিন দূরত্ব চলার পর একটি পাথরের সেতুর নিকটে আসেন এবং সেখানে তার ২ জন সেনাপতিকে সেতু সুরক্ষায় রেখে সামনের দিকে অগ্রসর হন। সামনে একটি কেল্লা পড়ে। ওই কেল্লার সৈন্যদের সাথে যুদ্ধে বখতিয়ার জয় করলেও সেনাবাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। কেল্লার সৈন্যদের থেকে বখতিয়ার জানতে পারেন যে অদূরে করমবর্তন নামক শহরে কয়েক লক্ষ সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন। সে কথা শুনে বখতিয়ার সামনের দিকে অগ্রসর না হয়ে প্রত্যাবর্তন করেন। ফেরার পথে তার সৈন্যরা অসীম কষ্ট সহ্য করে। সেতুর কাছে এসে বখতিয়ার দেখেন যে পার্বত্য লোকেরা তার ২ সেনাপতির উপর আক্রমণ চালিয়ে তাদের মেরে ফেলেছে এবং সেতুটি পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে। তারপর বখতিয়ার খুব অল্প সংখ্যক সৈন্যসহ ফিরে আসতে সক্ষম হন। সে ঘটনার পরেই বখতিয়ার বুঝতে পারেন যে তিব্বত অভিযান বিফল হওয়ার ফলে তার শক্তি মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এবং তাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিব্বত অভিযান বিফল হলে বখতিয়ার দেবকোটে ফিরে আসেন। গৌহাটির নিকটে বক্ষপুত্রের তীরে কানাই বড়শি ভুয়া নামক স্থানে তুর্কি সেনাদলের বিধ্বস্ত হওয়ার বিভিন্ন আলামত পাওয়া যায়। তিব্বত অভিযান বিফল এবং সৈন্যবাহিনীর ব্যাপক ক্ষতির পরে লখনৌতির মুসলিম রাজ্যের প্রজাদের মধ্যে বিদ্রোহ এবং বিরোধ দেখা দিতে শুরু করে, আর তার ফলে বাংলার ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দিল্লির সাথে সম্ভাব্য বিরোধে আগে থেকেই কোণঠাসা হয়ে পড়ে। এরপর নানাবিধ চিন্তা এবং পরাজয়ের গ্লানিতে বখতিয়ার অসুস্থ এবং পরে শয্যাশায়ী হন। তার অল্প কিছুদিন বাদে ১২০৬ সালে তিনি শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরণ করেন। কেউ কেউ অনুমান করেন যে বখতিয়ারের মৃত্যুতে তার সেনাপতি আলিবর্দন খলজির হাত ছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সংক্রান্ত সকল তথ্যই মুসলিম ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজের তবকাত-ই নাসিরি গ্রন্থ থেকে সংগ্রহ করা। মিনহাজ বখতিয়ারের মৃত্যুর প্রায় ৪০ বছর পর বাংলা গিয়ে বাংলা বিজয়ের যে কাহিনী শুনেছিলেন তাই মূলত লিপিবদ্ধ করেছেন এবং তার উপর ভিত্তি করেই ইতিহাস রচিত হয়েছে। তার বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি মূলত প্রচলিত কাহিনীগুলিকে লিপিবদ্ধ করেছিলেন, যা ঐতিহাসিকদের কাছে বাংলা জয়ের একমাত্র দলিল। তাই মিনহাজের সব কথাই সঠিক নাও হতে পারে।